চাকরি ছেড়ে কিভাবে ব্যবসায় সুইচ করবেন এই বিষয়টা অনেক মানুষই বুঝতে পারেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে চাকরি ছেড়ে কখনোই ব্যবসায় সুইচ করে আপনি সফল হতে পারবেন না। বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড এবং এই ট্রান্সফরমেশনটাও আপনার জীবনকে অনেক পজিটিভ অথবা নেগেটিভভাবে ইম্প্যাক্ট করতে পারে। আপনি কি পুরোপুরি চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন, নাকি চাকরি করার পাশাপাশি ব্যবসা শুরু করবেন, সেই বিষয়টা অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভরশীল। এই ফ্যাক্টরগুলো বিবেচনা করার পরে আপনার জন্য চাকরি ছাড়বেন কি ছাড়বেন না এই বিষয়টা অনেকটাই ইজি হয়ে যাবে। চাকরি ছাড়ার আগে যে বিষয়গুলো আপনার বিবেচনা করতে হবে তা হলো আপনার চাকরিটা কি আপনি যে ব্যবসা শুরু করতেছেন তার সাথে রিলেটেবল কিনা। যদি রিলেটেবল হয় তাহলে আপনার জন্য বেশ ভালো, কারণ অলরেডি ব্যবসাটার অনেকটাই রিস্ক কমে এসেছে। যেহেতু ব্যবসা সম্পর্কে আপনার আগে থেকেই নলেজ আছে, সেক্ষেত্রে আপনার কাছে পর্যাপ্ত সেভিংস অথবা কোনো জায়গা থেকে ফান্ডিংস থাকলে আপনি অবশ্যই চাকরি ছেড়ে ব্যবসায় সুইচ করে ফেলতে পারবেন। এক্ষেত্রে রিস্ক আপনার জন্য অনেকটাই কম। আরও একটা ফ্যাক্টর হলো আপনার উপরে কারো রেসপন্সিবিলিটিস আছে কি নাই। যেমন আমাদের অনেকের ফ্যামিলি আমাদের উপরে নির্ভরশীল, সুতরাং আমাদের ফ্যামিলির দায়িত্বটা আমাদের নিতে হয়। এক্ষেত্রে আমরা যদি চাকরি ছেড়ে দেই, আমরা কয়দিন আমাদের ফ্যামিলিকে নিয়ে সাস্টেইন করতে পারবো, ততদিনে কি আমার ব্যবসাটা উঠানো সম্ভব? এই জন্য এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, নতুবা আমাদেরকে ফুল ফ্যামিলি সহকারে অনেক বড় ডিজাস্টারের সম্মুখীন হতে পারে। আরও একটি বিষয় হলো চাকরি ছেড়ে ব্যবসায় আসার ক্ষেত্রে আপনার অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে খেয়াল রাখতে হবে। আপনি যে ব্যবসাটা শুরু করতেছেন এই ব্যবসা সম্পর্কে থারো রিসার্চ করতে হবে এবং ওভারঅল ব্যবসা থেকে প্রফিট কিভাবে আসবে সেই বিষয়টা আপনার অবশ্যই জানা থাকতে হবে। এছাড়া ব্যবসা দেওয়ার আগে একটা জিনিস করা খুবই উত্তম, যে কোনো সিমিলার ব্যবসার সামনে গিয়ে সেই ব্যবসা সম্পর্কে ইনফরমেশন বের করা, সেই ব্যবসা কি আদৌ প্রফিটেবল কিনা সেটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে অনেক ভালো। আপনার কাছে যদি ইনফরমেশন ল্যাকিং থাকে তাহলে অবশ্যই একজন কনসালটেন্টের সাথে কথা বলবেন। কনসালটেন্ট বাছাই করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। অবশ্যই এমন কারো কাছ থেকে কনসালটেন্সি নেবেন যে ব্যক্তি অলরেডি এই ব্যবসা সম্পর্কে হয় জানে, নতুবা সে এমন একটা ব্যবসাকে রান করতেছে। এক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যায়, কারণ এই ধরনের কনসালটেন্ট যদি ভালো হয় তাহলে আপনি তাকে মেন্টর হিসেবেও ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে অনেক সময় যারা কনসালটেন্সি দিচ্ছেন তারা একটা ভালো অ্যামাউন্ট চার্জ করেন, কিন্তু এই অ্যামাউন্টটা পে করা আপনার জন্য লং রানে অনেক ভালো। উদাহরণস্বরূপ আমরা ইলন মাস্কের ইনসিডেন্টটা বিবেচনা করতে পারি। তিনি রকেট সায়েন্টিস্ট ছিলেন না, কিন্তু তিনি দুইজন রকেট সায়েন্টিস্ট এক্সপার্টের কাছ থেকে অল্প সময়ের জন্য বিশদ আকারে রকেট সায়েন্স সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন এবং তার জন্য সে একটা ভালো অ্যামাউন্ট তাদের দুজনকেই পেমেন্ট করেছেন। অর্থাৎ পার্সোনাল কোচিং নেওয়ার মতন করে সে অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল শিখেছে, যার ফলে সে অন্যতম একটি রকেট কোম্পানি স্পেসএক্স পরিচালনা করার জন্য অনেক বেশি ইনফরমেশন শিখে ফেলে। যারাই চাকরি করতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হলো টাকা সেভ করা। আমরা যারা চাকরি করি তাদের সবচেয়ে বড় অসুবিধার মধ্যে অন্যতম একটি অসুবিধা হলো যা টাকা আনি সব খরচ হয়ে যায়। মাস শেষে হয়তো 5 থেকে 10,000 টাকাও জমা করা যায় না। এই ধরনের চাকরিজীবীদের সবচেয়ে বড় অসুবিধা হলো এরা বিজনেসের বেসিক একটা ইনফরমেশন সম্পর্কে অবগত না। এই ইনফরমেশনটা রবার্ট কিওসাকির বই রিচ ড্যাড পুর ড্যাড এর মধ্যে প্রথম লেসনেই শেখানো হয়েছে। আর এই বেসিক ইনফরমেশনটার নাম হলো অ্যাসেট এবং লায়াবিলিটি। এই দুটার মধ্যে পার্থক্য। যেই ব্যক্তি অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য করতে জানে না, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো সেই লোকদের কখনোই ব্যবসা শুরু করা উচিত নয়, কারণ তারা অবশ্যই ব্যবসা করে লস খাবেন। অনেক সময় দেখা যায় ব্যবসায় লস খাচ্ছেন না, তবে ফাইন্যান্সিয়াল লাইফে অর্থাৎ ব্যবসা থেকে যে প্রফিট আসতেছে সেই প্রফিট ধরে রাখতে তো পারবেনই না, বরং সেই প্রফিট দিয়ে ফ্যামিলি চালাইতেও তার কষ্ট হয়ে যাবে। যদি সহজ ভাষায় বলি, অ্যাসেট হলো সেই জিনিস যেই জিনিসের মধ্যে আপনি যখন টাকা ঢালেন সেই জিনিসটা আপনার কাছে টাকা ফেরত দিবে, আর লায়াবিলিটি হলো সেই জিনিস যেই জিনিসের মধ্যে আপনি টাকা দিলে তা আপনার কাছে কখনোই টাকা ফেরত দিবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা গাড়িটা কি আপনার জন্য একটা অ্যাসেট নাকি একটা লায়াবিলিটি? গাড়ি আসলে মানুষের জন্য একটা লায়াবিলিটি, কারণ গাড়ি আপনাকে কখনোই রিটার্ন দেয় না। অনেক রকম ভাবেই মানুষ মনে করে যে গাড়ি হয়তো রিটার্ন দেয়, আমার এখান থেকে ওখানে যেতে কস্ট কাটিং করে। এটা আসলে বাস্তবে ট্রুথ না, কারণ গাড়ি সবসময় আপনার কাছ থেকে টাকা নিতে থাকে। আপনি যদি একজন ড্রাইভার রাখেন, সেই ড্রাইভারকে আপনার মাসে 17 থেকে
25,000 টাকা দিতে হবে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ভ্যালু করেন সেই ড্রাইভারকে। দ্বিতীয়ত, মান্থলি গাড়ি রিপেয়ার করার জন্য একটা কস্টিং থাকে এবং বাৎসরিক একটা ট্যাক্স অবশ্যই সরকারকে দিতে হবে। গাড়ি কেনার সময় একটা হেফটি অ্যামাউন্টের টাকা দিতে হবে, কিন্তু গাড়ি আপনাকে রিটার্নে আসলে শুধুমাত্র অল্পই রিটার্ন দেয়। গাড়ি চালানোর জন্য আপনার গ্যাস অথবা তেল ভরতে হবে। অবশ্যই যাদের প্রফেশন তাদেরকে রিকোয়ার করে যে একটা গাড়ি থাকলে আপনার জন্য সহজ হবে, তাদের বিষয়ে আমরা কথা বলছি না। তবে এই ছাড়া যারা কিনা গাড়ি কিনে মানুষকে দেখানোর জন্য, তারা আসলে একটা লায়াবিলিটি বহন করতেছে। একইভাবে যে জিনিসের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করার পর সেই জিনিসটা আপনাকে টাকা রিটার্ন দিতেছে, এই জিনিসটাই অ্যাসেট। যেমন একটা রিক্সা, এই রিক্সাটাকে যখন আপনি 30,000 টাকা দিয়ে কিনতেছেন, এরপরে আপনি যখন এটাকে ভাড়া দিচ্ছেন, রিক্সা চালক আপনাকে ডেইলি 150 করে টাকা ফেরত দিচ্ছে, তাহলে মাস শেষে আপনি 4 থেকে 5,000 টাকার মধ্যে কিছু অ্যামাউন্ট পাবেন। এই টাকাটা আপনার কাছে রিক্সার থেকে আসতেছে। যদি আপনি এই রিক্সাটাকে 5 বছর চালাতে দিয়ে দেন, তাহলে আপনার কাছে কি পরিমাণ টাকা আসবে তা একবার কল্পনা করে দেখুন। অবশ্যই রিক্সা একটা ভালো অ্যাসেট। একইভাবে গাড়িও আপনার জন্য ভালো অ্যাসেট হবে, কিন্তু যখন কিনা গাড়ি আপনি কিনে কাউকে ভাড়া দিয়ে দিচ্ছেন, সে উবার অথবা বিভিন্ন জায়গায় চালিয়ে আপনাকে এসে মাস শেষে একটা অ্যামাউন্ট দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে গাড়ি যদি লং টার্ম সার্ভিস দেয়, আপনি গাড়ির মাধ্যমে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। এই সিনারিওতে গাড়ি একটি অ্যাসেট হিসাবে কাজ করতেছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি খেয়াল করে তারপরে চাকরি থেকে ব্যবসায় সুইচ করেন, তাহলে আশা করা যায় আপনি ব্যবসায় অবশ্যই সফল হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে যাবেন। অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।